পদ্মা সেতুতে এখনো পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই দুটি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। চুলার অনিরাপদ সংযোগ, বিদ্যুতের খোলা তার সহ বিভিন্ন কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবেলার আশ্বাস কর্তৃপক্ষের। বগুড়ায় রেলের জায়গা দখলের অভিযোগ, স্থাপনা নির্মাণ সহ জমিও বিক্রি করছেন প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযানে লোকবল নেই, অজুহাত কর্তৃপক্ষের। এবং এবার পরিচিত লেখকের পাশাপাশি নতুনদের বই বিক্রি নিয়ে খুশি প্রকাশকরা। মাসব্যাপী মেলা শেষে জানালেন বিক্রি হয়েছে 42 কোটি টাকার বই। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজকে আমরা আলোচনা করব এবারের বইমেলা নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায়, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে অর্থ বাণিজ্যের অন্য কিছু খবর জেনে নেব। অবশ্যই। দর্শক, পদ্মা সেতু নিয়ে প্রতি মাসের 1 তারিখে সময় সংবাদ বিশেষ রিপোর্ট প্রচার করে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন। আগামী বর্ষার আগেই 2টি পিলার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে পদ্মা সেতুতে। এরই মধ্যে 6 ও 7 নম্বর ব্লকে পাইল বসানো চলছে। আর বর্ষা মৌসুমে কাজের গতি স্বাভাবিক রাখতে নদীর চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। আর সংশ্লিষ্টরা বলছেন, এখনো পর্যন্ত মূল সেতুতে 22% কাজের লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়েও বেশি। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 16তম পর্ব। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অনিশ্চয়তা আর মেঘের আধার ছিল শুরুতেই। সেই অমানিসা কেটে গিয়ে আলোর পথে যাত্রা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর। এখন চলছে 2টি পিলার বসানো। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাজ শুরু হয় 7 নম্বর ব্লকে। 6টি পাইলের উপর একটি পিলার বসানো যেহেতু সমসাপেক্ষ ব্যাপার, তাই 7 নম্বর ব্লকে 3টি পাইল বসানোর পরই কাজ ধরা হয়েছে এই 6 নম্বর ব্লকে। আর এখন পর্যন্ত 6 নম্বর ব্লকে পাইল বসানো হয়েছে 2টি। আর এভাবেই আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে মাওয়া প্রান্তের দিকে আরও পাইল বসানোর কাজ শুরু হবে। 6 নম্বর ব্লকটি পদ্মার মাওয়া প্রান্ত থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফেব্রুয়ারি মাসের শুরুতে এখানে শুরু হয় কাজ। চীনের মেজর ব্রিজ কোম্পানির তত্ত্বাবধানে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা। এখন পর্যন্ত এই ব্লকে যে 2টি পাইল নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে, সেগুলোর দৈর্ঘ্য 70 মিটার করে। ক্রমান্বয়ে এখানে আরও 4টি পাইল বসানো হবে। তবে বর্ষায় পদ্মা নদীতে সর্বোচ্চ 40 থেকে 45 মিটার পর্যন্ত মাটি সরে যাওয়ার রেকর্ড আছে। সেক্ষেত্রে পাইলগুলো পড়ে যাওয়ার আশঙ্কাকে বিবেচনায় রেখে সবগুলো পাইলের সঙ্গে জোড়া দেওয়া হবে আরও 50 মিটার করে। এইভাবে 6টি পাইল বসে যাওয়ার পর সেগুলো রড, কনক্রিট ও বালু দিয়ে ভরাট করে ক্যাপ বসিয়ে দেওয়া হবে। আর তার উপর স্ট্রাকচার নির্মাণ করা হলেই পূর্ণতা পাবে একটি পিলার। সয়েল ইনভেস্টিগেশন এটা কাজ চলতেছে। এটা প্রায় আমাদের 70% হয়ে গেছে। 20টা টেস্ট পাইল হওয়ার কথা, এর মধ্যে আমাদের 10টার মতো হয়ে গেছে। সার্ভিস পাইলও আমরা 5টা পাইল হয়ে গেছে, 6 নম্বর আমাদের পাইল চলতেছে। চরের মাঝখানে একটা ক্যাম্প করার চিন্তা করছি, যাতে লোকজনের যাতায়াত সহজ হয়। বর্ষায় মূল নদীতে তীব্র স্রোতের কারণে কাজ করা কঠিন হবে। বিষয়টিকে আমলে নিয়ে এই সময়টায় কাজের গতি স্বাভাবিক রাখতে এর মধ্যেই নদীর চর কেটে তৈরি করা হয়েছে চ্যানেল। বর্ষার সময়টায় এই চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। মেনলি জাঞ্জিরা সাইডে বেশি হবে, জাঞ্জিরা সাইডে স্রোত কম, তো ওই সাইডে আমরা প্ল্যান করছি। পুরো প্রকল্পের কাজে গতি আনতে এই বছরের মধ্যে 1600 কিলোজুল ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার এবং 1000 টন ওজনের আরও একটি ভাসমান ক্রেন যোগ করা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা 2016। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় পরিচিত লেখকের পাশাপাশি এবার নতুনদের বই বিক্রি নিয়ে খুশি প্রকাশকরাও। বইয়ের মান নিয়ে শতভাগ সন্তুষ্ট না হলেও গতবারের তুলনায় বই বিক্রি হয়েছে দ্বিগুণ বলেও জানিয়েছেন তারা। আর এবারের বইমেলা সবচেয়ে সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবি বাংলা একাডেমির। বিস্তারিত দেখুন কামরুল হাসান সবুজের প্রতিবেদন।
অমর একুশে গ্রন্থমেলা বছর জুড়ে অপেক্ষার পর মাসব্যাপী লেখক পাঠক প্রকাশক সহ বাংলা ভাষার বইপ্রেমীদের এক মিলন মেলা। নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে প্রিয় লেখকের বইয়ের খোঁজে প্রতিটি স্টলে প্রতিদিনই ছিল পাঠকের ভিড়। ভাষার উপরে বই, তারপরে কিছু কিনবো আলোচনাধর্মী বই। নতুন লেখকদের বই ওইভাবে পড়া হয় না, যাদেরকে মানে বেশি ফেমাস তাদের বইটাই বেশি পড়া হয়। আমার লেখা বই এবার প্রথমে এসেছে বইমেলাতে, তো আমার প্রথম মোচন শেষ হয়েছে। বইমেলা বারবার এই পরিবেশে ফিরে আসুক। এবারে যে বইমেলাটা পরিবেশ ছিল, এটা সারা ওয়ার্ল্ডে মানে এই মেলাটাকে কেন্দ্র করে বাংলা ভাষাটার ব্যাপ্তি ছড়িয়েছে। গল্প, উপন্যাস, কবিতা সহ সর্বমোট ৩,৪৪৪টি নতুন বই এসেছে এবারের বইমেলায়। মেলার স্টল বিন্যাস নিয়ে কিছুটা অসন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো বিক্রি হয় খুশি প্রকাশকরা। আর লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে প্রাণের এই মেলা, এমনটাই মনে করেন বিশিষ্টজনেরা। গত 5 বছরের চেয়ে এইবার বিক্রির অবস্থা অনেক ভালো, সেটা বলা যায় যে প্রায় ডাবল। স্টল বিন্যাস বা এগুলির কারণে কিছুটা হয়তো মানুষ তার প্রয়োজনীয় বইটি খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে। পুরানোদের সাথে নতুনদের বইও রাখছি, নতুনদের বই যাচ্ছে, এর মধ্যেই হয়তো কেউ একজন বের হয়ে আসবে। আস্তে আস্তে পেশাদারি হচ্ছে বই মেলা। প্রশ্ন হচ্ছে কতগুলো মানসম্পন্ন বই প্রকাশিত হয়েছে। প্রাণবন্ত এই মেলায় বাংলা একাডেমির নিজস্ব প্রকাশনার 1.5 কোটি সহ সর্বমোট 42 কোটি টাকার বই বিক্রি হয়েছে এবার, যা গেলবারের চেয়ে দ্বিগুণ। তবে বাঙালি জাতিসত্তায় মিশে থাকা এই গ্রন্থমেলাকে আরো সার্থক করতে সকলকে সংস্কৃতি মনা হওয়ার আহ্বান বাংলা একাডেমির মহাপরিচালকের। অসাধারণ ভালো একটি মেলা হয়েছে। সামনেবার আমরা এই মেলাকে আরো ভালো করার চেষ্টা করবো, আরো সুন্দর হবে, আরো ভালো হবে। কিন্তু মানুষের হৃদয় বৃত্তির প্রসার দরকার, তাদের লেখাপড়া জানা দরকার, সংস্কৃতি মান হওয়া দরকার। আবারও অপেক্ষা অমর একুশে গ্রন্থমেলার, সেই সাথে প্রত্যাশা আগামী বইমেলায় আরো মানসম্পন্ন বই প্রকাশ হবে, মন জুড়াবে পাঠকের, আর লাভবান হবেন এই শিল্পের সাথে জড়িত সকলেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এবারে আলোচনায় চলে যাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সুভাষ সিংহ রায়ের কাছে। সুভাষ সিংহ রায়, শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা, তো এবারে মেলার আয়োজন কেমন ছিল আপনার দৃষ্টিতে, এবং কোনো ধরনের সমস্যা আপনার চোখে পড়েছে কিনা আয়োজন কেন্দ্রিক, থাকলে সেটি কেমন, শুরুতে সেটি জানতে চাইব আপনার কাছে। না, সমস্যা তো থাকবেই। রামেন্দ্র মজুমদার দাও, তিনিও কিন্তু অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য। আমাদের ত্রুটি বিচ্যুতি খুব স্বাভাবিক বিষয়, কিন্তু কতটুকু চেষ্টা ছিল এটাও কিন্তু দেখবার বিষয়। বাংলা একাডেমির বইমেলা, যেটা আমরা বলি অমর একুশে গ্রন্থমেলা, বাংলাদেশের মানুষের গভীর আবেগ, ভালোবাসা, গ্রন্থপ্রীতি এসব মিলে সাংস্কৃতিক জাগরণ, তার রুচি নির্মাণে একটা অনন্য উৎসবে পরিণত হয়েছে। আমি পৃথিবীর প্রায় সব বইমেলায় গিয়েছি এবং যতদিন বেঁচে থাকবো যাবই। আমাদের এই বইমেলার এইবার ব্যাপকতা ছিল অনেক বেশি, এবং সবচেয়ে দেখবার বিষয়, গতবারের যে ধাক্কাটা খাওয়া হয়েছে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড, সেটা থেকে কিন্তু বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং মেলা পরিচালনা কমিটি সকলে মিলে এবার ঐক্যবদ্ধ ছিল যে আমরা কোনো ফাঁক ফোকর আর রাখবো না। নিরাপত্তার দিক থেকে নিরাপত্তা চাদর, একদম চাদরে ঢেকে দেওয়া হয়েছে, এমনকি যেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব হয়নি। গ্রন্থমেলা একটা এলাকা জুড়ে হয়, তার আশপাশেও কিন্তু অনেক রকম আয়োজন থাকে, স্বাভাবিক কারণে রাজনৈতিক আলোচনা থাকে, মিছিল থাকে, মিটিং থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, কবিতা পাঠের আসর থাকে, অনেক থাকে। এবার নিরাপত্তার স্বার্থে 3টা থেকে 8টা পর্যন্ত 29 দিন ব্যাপী কোনো টিএসসির এই সংলগ্ন এলাকায় কোনো রকম সভা সমাবেশ কোনো কিছুই মানে না করতে অনুরোধ করা হয়েছিল, এবং এটা সকলের অনুরোধ রক্ষা করেছে। এবং আমাদের এই বইমেলা যে ত্রুটির কথা বললেন, আমি প্রথমেই যে বলি, কলকাতার বইমেলা দেখেন প্রত্যেকটা দর্শনার্থী কিংবা বইপ্রেমিকের হাতে এরকম একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়, এবং স্টলগুলো কোথায় থাকে, কিভাবে থাকে দেওয়া হয়। আমাদের আগে শুধুমাত্র বাংলা একাডেমির যে চৌহদ্দি, এই চৌহদ্দির ভিতরেই মেলাটা হতো, অতএব জানতে অসুবিধা হতো না। এবার কিন্তু 15টা ক্লাস্টারে ভাগ করা হয়েছে, এবং দেখবার বিষয়, এই 15টা ক্লাস্টার কিন্তু আমাদের যে প্যাভিলন বলছি আমরা, সেই প্যাভিলনের কিন্তু নকশা আগের থেকে জমা দিতে বলা হয়েছিল। কাজ শুরু হয়েছে ডিসেম্বর থেকে।
এই নকশা জমা দেওয়ার পরে তার অনুমোদন হওয়ার পরেই কিন্তু নকশাকে দেখাচ্ছে। এবং আপনি যে প্রথমে যে বললেন যে আমরা যখন কোনো বড় কাজ করি, বড় কাজের কিন্তু ত্রুটি বিচ্যুতি নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আচ্ছা সুভাষ সিংহ রায়, আমি জানতে চাই আপনার কাছে, আপনি স্টল বিনাশের কথা বলছিলেন, তো সেক্ষেত্রে একজন দর্শনার্থী হিসাবে আমার কাছে মনে হয়েছে, অনেক প্রকাশকও আমার কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছেন, আমি যখন মেলায় গিয়েছি বলেছেন যে তারা অনেক দর্শনার্থী ক্রেতারা এসে স্টল খুঁজে পাচ্ছেন না। এই জন্য বলছে এমনভাবে বিন্যাস করা হচ্ছে যে বিশেষ কিছু স্টলের পাশ দিয়ে ক্রেতা দর্শনার্থীদেরকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, অনেক স্টল খুঁজে পাচ্ছেন না। তো এই ব্যাপারটি কেন পাজল তৈরি করা হচ্ছে বইমেলাতে? আপনার কি মনে হয় স্টল বিন্যাসে কি বাংলা একাডেমির সিদ্ধান্ত বা নকশা কি পুরোপুরি কার্যকর ছিল? এটা কি ঠিক ছিল? না, নকশা কার্যকরী আমি পুরোপুরি ভাবে সঠিক ভাবে কার্যকরী করা গেছে, কারণ এটা এত বড় কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ তো অনেক কিছু সংযুক্ত থাকে আর কিছু কিছু পরিবর্তন ঘটে। যেমন স্বাধীনতার স্তম্ভটি নকশা যখন করা হয় তখন স্বাধীনতার স্তম্ভটি দৃশ্যমান করতে হবে এরকম একটা ভাবনা মাথায় ছিল না, কিন্তু যখন এই কাঠামো তৈরি করতে যে দেখা গেল যে ওখানে যদি কোনো স্টলগুলো বসে তাহলে কিন্তু এই যারা ছোট ছোট শিশুরা আজকে স্বাধীনতার স্তম্ভটি দেখতে চায়, কিংবা যে সব দর্শনার্থীরাই এত সুন্দর স্বাধীনতার স্তম্ভ এটা দেখবারও একটা বিষয়, ওটা সরাতে যে আমাকে 2-4টে স্টল সরাতে হয়েছে। এতে কিন্তু একটা অভিযোগ কিন্তু স্বাভাবিক। আচ্ছা, এতে করে কি অনেক প্রকাশকের দেখা যাচ্ছে যারা একদম শেষ দিকে স্টল পেয়েছেন বা যেখানে একদম ক্রেতারা পৌঁছাচ্ছেন না, সেখানে তাদের বইয়ের বিক্রিতে প্রভাব পড়েছে, অনেক প্রকাশকরা বলছেন। আপনার কি মনে হয়, আপনি কি বিষয়ের সাথে একমত? আমি প্রায় প্রতিদিনই মেলায় আমি ঘুরেছি এবং কোথায় কোথায় খুঁত আছে, খুঁত দেখার চেষ্টা করেছি। এবারের বই বিক্রি আপনি যদি দেখেন, কলকাতা হচ্ছে আন্তর্জাতিক বই মেলা, ওখানে সারা পৃথিবীর থেকে এবার ছিল ওদের থিম ছিল হচ্ছে বলিভিয়া, এরকম বাইরের সকল দেশেরই কিন্তু এখানে শর্ত কেনা বেচা এ সমস্ত কিছুর মধ্যে অনুযোগ থাকে। কলকাতার বইমেলার 15 দিনে বিক্রি হয়েছে 22 কোটি রুপি এবং তারা বলছে এটা সর্বোচ্চ। আর আমাদের বইমেলায়, এই বইমেলাতে আন্তর্জাতিক বইমেলা না, শুধুমাত্র বাংলাদেশের লেখকদের বইমেলা, এবং সেই বইমেলায় বিক্রি হয়েছে বলা হচ্ছে, আপনি বললেন এতে 48 কোটি টাকার মতো বলছেন। এই যে এটা কিন্তু কম ব্যাপার না, এবং বাংলা একাডেমির নিজস্ব প্রকাশনা যেটা কিন্তু মূল্য অনেকটা সাশ্রয়ী, সেখানে বিক্রি হয়েছে 1,50,00,000 টাকা, গতবার ছিল 1,58,00,000 টাকা। আমি যেমন কলকাতার পুলিশ, যেখানে বইমেলা হয়, কলকাতার পুলিশ গত 4-5 বছর যাবৎ আপনার যেটা পানি সাপ্লাই দেয়, পলিথিনের ব্যাগের মধ্যে একটা পানির ব্যবস্থা করে। এবার কিন্তু আমাদের ডিএমপি যেভাবে কাজ করেছে, পুলিশ কমিশনার প্রতিদিনই মেলায় গিয়েছেন এবং একটি দেশলাই কাঠি পর্যন্ত ঢুকতে পারেনি। এটাতে কিছুটা অস্বস্তি থাকে, এক। আর দুই হচ্ছে যে মেলার পরিসর বড় হয়েছে, মানুষ যখন স্বাচ্ছন্দ্যে ঘুরতে পেরেছে, অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। আচ্ছা, আপনি আন্তর্জাতিক বইমেলার কথা বলছিলেন, যে বাংলা একাডেমি যে বইমেলার আয়োজন করছে, এটি কবে আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক বইমেলার আয়োজনে পৌঁছবে? আমরা কেন আন্তর্জাতিক বইমেলা আমাদের দেশে আয়োজন করতে পারছি না? কোনো সমস্যা বা বাধা রয়েছে কিনা, থাকলে সেটি কি, সে সম্পর্কে যদি একটু বলেন। আমি দেখেন 1972 সালে প্রথম যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে বইমেলাটা হয়, সেটাকে বলা হয়েছিল আন্তর্জাতিক বইমেলা, এবং তৎকালীন রাষ্ট্রপ্রধান বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি এটা উদ্বোধন করেছিলেন। ভারত থেকে অন্নদা শঙ্কর রায় থেকে শুরু করে মুকুল রাজ আনন্দ, এখন বিখ্যাত লেখক এসেছেন। কিন্তু আন্তর্জাতিক মেলার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কিন্তু আমাদের বইমেলা পড়ে না। এই কারণে আন্তর্জাতিক বইমেলাতে কিন্তু বইয়ের শর্ত কেনা বেচা হয়, সরাসরি ক্রেতারা কিন্তু বই কিনতে পারে না। যেমন ফ্রাঙ্কফুর্টের বইমেলা মাত্র 3 দিন, এবং সেখানে প্রকাশকরা শুধুমাত্র অংশগ্রহণ করে, আর যারা দর্শনার্থী তারা বই দেখতে পারে। বই কিন্তু কেনা বেচা কিন্তু সরাসরি আন্তর্জাতিক বইমেলায় হয় না। দিল্লির বইমেলা কিন্তু আন্তর্জাতিক বইমেলা, এবং সেখানেও কিন্তু বই খুব বেশি কেনা বেচা হয় না, শর্ত কেনা বেচা। এই যে ব্যাপারটি, এইটার সাথে আমাদের আন্তর্জাতিক মানের যে বইমেলা, আন্তর্জাতিক মান একটি, আর আন্তর্জাতিক বইমেলার একটা জিনিস। আন্তর্জাতিক বইমেলা করবার জন্যে নিশ্চয়ই আমরা 2-3 বছরের মধ্যে দেখব যে এই আঙ্গিকে না হলেও, এরকমভাবে না হলেও আন্তর্জাতিক বইমেলা, যেমন কিছু কিছু কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আপনি দেখেছেন গত 1-1.5 মাস আগে এই বাংলা একাডেমির ভিতরেই কিন্তু এক ধরনের একটা আন্তর্জাতিক বইমেলা অন্য একটি সংস্থা কিন্তু করেছে।
এটা কিন্তু মানে যখন শুরু হয়, যেমন আমাদের শুরুটা কিন্তু চিত্তরঞ্জন সাহা যিনি মুক্তধারার, তিনি 71 সালে মুক্তিযুদ্ধের সময় কলকাতাতে বসে 32টা বই ছাপিয়েছিলেন এবং 32টা বই নিয়েই তিনি কিন্তু 1972 সালে চট বিছিয়ে কিন্তু তিনি এই বইমেলা শুরু করেছিলেন। বর্ণ মিছিলের তাজুল ইসলাম তিনি তার বই নিয়ে বসেছিলেন। আমরা আমাদের ছোটকালে কিন্তু দেখেছি রাশিয়ার লেখকদের খুব মানে বইগুলো আমরা কিন্তু পেতাম, সেটা বাংলা অনুবাদে স্ট্যান্ডার্ড পাবলিকেশনের রুহুল আমিন নিজামী। সবচেয়ে বড় ব্যাপার, সর্দার জয়নুদ্দিন যখন গ্রন্থ কেন্দ্রের পরিচালক ছিলেন, তিনি কিন্তু বইমেলার ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন এবং শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও তিনি বইমেলা নিয়েছিলেন। আমি গতকালকেও টেলিভিশন চ্যানেলে বলেছি, তিনি নারায়ণগঞ্জের মাঠে, ক্লাবের মাঠে বইমেলা করেছিলেন এবং মাঠের মাঝখানে তিনি একটা গরু বেঁধে রেখেছিলেন এবং গরুর গায়ে লিখে রেখেছিলেন, আমি বই পড়ি না। অর্থাৎ গরু বই পড়ে না, এটা তিনি বোঝাতে চেয়েছেন, মানুষ বই পড়ে। আপনি বলছিলেন যে বইমেলা এবার বইমেলাকে ঘিরে নিরাপত্তার চাদরে পুরো বইমেলা এবং তার আশপাশের এলাকায় ঘিরে ফেলা হয়েছে। তো আমি জানতে চাইবো আপনার কাছে যে বাণিজ্য মেলাতে যদি দেখে থাকি আমরা 9টা থেকে 10টা পর্যন্ত রাত খোলা থাকতে পারে, সেক্ষেত্রে বইমেলা কেন 8টা পর্যন্ত? তাহলে কি ডিএমপি কিংবা বাংলা একাডেমি পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন বলেই বা দিতে পারছেন না বলেই তারা 8টার মধ্যে মেলা শেষ করতে চাচ্ছেন? আমাদের সকল ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি যেমন আছে, চ্যালেঞ্জও আছে। আমাদের বইমেলার যে বৈশিষ্ট্য, মানে 72 সাল থেকে যেটা শুরু হয়েছে, সেই বৈশিষ্ট্য সবসময় কিন্তু আপনার এই 3টের থেকে শুরু হয়। যেমন এবার শেষ 2 দিন কিন্তু বলা হয়েছিল 1টার থেকে শুরু হয়েছে। আবার সপ্তাহে 2 দিন কিন্তু এই যে শিশু প্রহরের সময়, এটা কিন্তু সকাল থেকে সারাদিন মেলাটা চলে। আমাদের নিশ্চয়ই এটা পরিধি আরও বাড়বে, সময় বাড়বে, কিন্তু ঢাকা শহরের যানজট সবকিছু বিবেচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা কিন্তু টিএসসির থেকে শুরু করে এই দোয়েল চত্বর পর্যন্ত, এই রাস্তাটি এত সময়ব্যাপী বন্ধ থাকাটা 1 মাস ব্যাপী, কেননা এত বড় দিনব্যাপী বইমেলা পৃথিবীর কোথাও হয় না। আমি তো আগেই বলেছি, লন্ডনের বইমেলা হয় 3 দিন, ফ্রাঙ্কফুর্টেরও 3-4 দিন, আর ওখানে কিন্তু ক্রেতাদের অত ভিড় থাকে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কলকাতার বইমেলায় আমি 4 দিন ব্যাপী দেখেছি যে বেরোনোর সময় গাড়িতে প্রচুর গাড়ি, তাদের পার্কিং সিস্টেমটা চমৎকার করেছে, যেটাও এবারে আমাদের নিয়ে ভাবতে হবে যে আমরা পার্কিংয়ের কোনো জায়গা পাই কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের খেলার মাঠটি, সেই মাঠটি 1 মাস ব্যাপী আমরা পার্কিংয়ের জন্য উন্মুক্ত করব কিনা, কেননা এখানে খেলাধুলারও একটি বিষয় আছে বিশ্ববিদ্যালয়ের। সব মিলে কিন্তু এবার ভাবনার বিষয়। আর শরৎদি উদ্যানকে আমি এর চেয়ে বাইরে কতটুকু নেব, যে যতটুকু কলেবর বৃদ্ধি পেয়েছে, 5 লক্ষ স্কোয়ার ফিটের জায়গা, 2টো জায়গা মিলে গতবারে প্রায় 3 গুণ। এগুলো কিন্তু আমাদের কিন্তু সব বিষয় কিন্তু ভাবনার বিষয়। আর নিরাপত্তার যে যখন খুব বেশি কড়াকড়ি হয়, তখন মানুষের মধ্যে একটা কিন্তু অস্বস্তি থাকে। কিন্তু এইবার দেখেছেন, মানুষ কোনো ফুটপাত দিয়ে হাঁটতে বাধা পায়নি, দুদিকে একেবারে উন্মুক্ত। এবং আপনার মনে থাকবে নিশ্চয়ই আপনি দেখেছেন এবং শুনেছেনও বটে, যেদিন বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিটা কিন্তু ঝড় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আশপাশটা কিন্তু সবচেয়ে বেশি হয়েছে এবং স্থাপনা অনেকটা গুড়িয়ে গেছে, ঘেরাওগুলো টিনের দিল, বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি লক্ষ্য করলাম 2টোর থেকে মানুষ, যেমন 21শে ফেব্রুয়ারির দিন, তার আগের দিন মানুষ যেমন অনেক আগের থেকে যেমন অপেক্ষায় থাকে কখন শুরু হবে, সমস্ত রাস্তাব্যাপী মানুষ আর মানুষ। তার মানে কি, এই যে আগ্রহের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু তৈরি হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের মানুষ বই পড়তে ভালোবাসেন, তারা বইকে ভালোবাসেন। তো জানতে চাইবো আপনার কাছে, আপনি বলছিলেন যে সড়কের যানজটের কারণে দেখা যাচ্ছে যে 8টার মধ্যে শেষ করতে চাচ্ছেন আপনারা, বা শেষ করা হয় বইমেলা, হ্যাঁ নিরাপত্তার বিষয়। কিন্তু অনেক অফিস ফেরত বা অফিস শেষ করে অনেকেই কিন্তু বইমেলার গেটে অপেক্ষা করেন। আমি দেখেছি যে বইমেলা থেকে বের হওয়ার সময় তারা অপেক্ষা করছেন, ঢুকতে পারছেন না মেলাতে, কারণ সময়সীমা শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে অফিসের থেকে যারা মেলাতে আসতে যাচ্ছেন উত্তরা থেকে বা তারও পেছন থেকে যদি আসতে চান, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে 8টা একটি নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, তারা মেলায় প্রবেশ করতে পারছেন না। এতে করে কি ক্রেতা, মানে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থী হারাচ্ছে বইমেলা? আপনার কি মনে হয়? না, এটা যে আপনার কথায় যুক্তি আছে এবং এটা ভাবনারও জায়গা আছে। আপনি দেখেন, এই কারণে যদি কলকাতার বইমেলার মতো যদি অ্যাপস তৈরি করি আমরা আগামীবার, এবং যদি আগের থেকে নির্ধারিত হয়ে থাকে
এবং তার বই মেলার কোন কোন বই কীভাবে সাজানো হয়েছে পুরো যদি, কেননা এই প্রযুক্তির যুগে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, তার অনেক পরে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে বলেছে ডিজিটাল ইন্ডিয়া আমি করব, বাংলাদেশ থেকে প্রেরণা পেয়েছি। তা আমরা এটা আগামীবার অবশ্যই এটা আমাদের মানে করণীয় মধ্যে এটা থাকবে। এবার দেখেন অনেক মানবিক বইমেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার বিএনসিসির সদস্যরা, ছাত্রছাত্রীরা, তারা উদ্যোগী হয়ে প্রতিদিন 50 জন শুধু মানে বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ারে করে নিয়ে গেছেন। এবং একটি ওষুধ কোম্পানি, নামই বলি বেক্সিমকো ফার্মাকে বলা হয়েছে তখনই তারা হুইল চেয়ার সরবরাহ করেছে। এবং আমাদের দেখবেন যে যেটা আমরা ওয়াশরুম বলি, গত বছর আপনি লক্ষ্য করেছিলেন প্রথম আলোতে কিংবা অন্য কোনো একটি পত্রিকায় জাফর ইকবাল স্যার একটা লেখা লিখেছিলেন যে আমাদের যে এইবার গতবারের বই মেলার ভিতরে যে ওয়াশরুমটি ছিল সেটা বলছেন যে 3 তারকা হোটেলের যে ওয়াশরুমটা থাকে সেই পর্যায়ের। অনেকে কিন্তু কয়েকটি ওয়াশরুম আছে তো, ডান দিকের যেটা অস্থায়ী, যেটা কিন্তু ওই উন্মুক্ত মঞ্চকে কেন্দ্র করে যে ওয়াশরুমটা সেটা কিন্তু অসাধারণ। আরও ভালো করতে হবে এবং এই ভালো করতে গেলে অনেক কিছু যোগ করতে হবে এবং অনেক কিছু যোগ করতে গেলে সবাই মিলে। আর অর্থনীতি কিন্তু একটা মজার জিনিস। আপনাকে আমি ছোট তথ্য দিই, এই 1840 সালে যখন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যখন চাকরি পেলেন বিদ্যাসাগরের জন্মের পরে, সরকারি চাকরি পেয়েছিলেন এবং 2 টাকা বেতনের কথা শুনে তার বাবা দিশাহারা হয়ে গেছিলেন। কেননা তখন 8 আনা 10 আনায় 1 মণ চাল পাওয়া যেত এবং 1 টাকায় 1 মণ দুধ পাওয়া যেত, শাকসবজি কিনতে হতো না। অর্থনীতি বিষয়টা একদম ভিন্ন। আজ থেকে 15 বছর আগে এই কখনো কি কল্পনা করা গেছে প্রায় 50 কোটি কাছাকাছি টাকার বই বিক্রি হবে? আমরা যদি আরো সাজিয়ে গুছিয়ে করতে পারি, মানসম্পন্ন বই তৈরি করতে পারি, কারণ এবার দেখবেন মৌলিক বিষয়ের বইয়ের প্রতি, কারণ আমি ডক্টর হুমায়ুন আহমেদ এবং ডক্টর জাফর ইকবাল, আমি দুটোর নাম উল্লেখ করছি, আরো অনেকে আছেন, তারা কিন্তু পাঠক সৃষ্টি করেছেন এবং বইয়ের প্রতি মানুষকে আকৃষ্ট করেছেন। এই আজকে কিন্তু এর পরও নতুন নতুন যে লেখকরা আসছেন, আনিসুল হকের এক মা উপন্যাস যা বিক্রি হয়েছে, প্রতি বছর বইমেলা যা বিক্রি হয়, এটা কিন্তু পৃথিবীর কোনো কিছু হয় না। আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, আয়োজন নিয়ে আরেকটু কথা বলতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে বইমেলা যখন চলছে তখন আমরা দেখলাম যে প্রকাশকরা দাবি করছেন যে বাংলা একাডেমির কাজ হচ্ছে গবেষণা করা, তাদের কাজ মেলা আয়োজন করা নয়। তো বাংলা একাডেমির কাছ থেকে প্রকাশকরা চাইছেন যে পরবর্তী মেলার আয়োজন যেন প্রকাশকরা করতে পারেন। এ ব্যাপারে বাংলা একাডেমি কি ভাবছে বা তাদের ভাবনাটি কি, বা কেমন যদি প্রকাশকদের হাতে যায় মেলার আয়োজন, তো এইতে আমরা কি পরিবর্তন দেখতে পাবো মেলাতে? আপনার কি মনে হয়? না, আমি এটাতে ইতিবাচক অর্থে দেখছি, কিন্তু কতটুকু করতে পারবো এটাও আবার দেখবার বিষয়। আপনি মনে আছে ঢাকা বইমেলা হয়েছিল, বেশ কয়েকবার প্রকাশকরা আয়োজন করেছিলেন। আমার ধারণা প্রকাশকদের যে বক্তব্য, সেই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে এবং তারা সত্যিকার অর্থে মনে করে থাকে আয়োজন করার ক্ষেত্রে, তারা বিভাগীয় শহরগুলোতে তারা আগে প্রথমে মেলাটার আয়োজন করা উচিত, জেলায় জেলায় কিন্তু আয়োজন করা উচিত এবং শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বইমেলা থাকবে। আপনি দেখেন চট্টগ্রামের বাতিঘর একটি চমৎকার একটি বইয়ের দোকান এবং সেই বইয়ের দোকানে প্রতিদিন বিক্রি 1.5 লক্ষ টাকা, মানে বই বিক্রি 1.5 লক্ষ টাকা, এটা প্রতিদিনের হিসাবে এটা কিন্তু অনেক বিষয়। এখন সিলেটে একটা বইয়ের দোকান হচ্ছে, যশোরে একটা বইয়ের দোকান হচ্ছে বড় আকারে, তার মানে কি মানুষের পাঠকের কিন্তু আগ্রহ বাড়ছে। কিন্তু আমাদের রাজধানীতে যদি বলি সেক্ষেত্রে কিন্তু বাংলা বাজার এবং শাহবাগ কেন্দ্রিক, আজিজ মার্কেট কেন্দ্রিক ছাড়া কোনো বইয়ের কিন্তু সমন্বিত কোনো বাজার নেই। এই নিয়ে বাংলা একাডেমি কি ভাবছে যে বইয়ের জন্য আলাদা কোনো মার্কেট স্থাপন করা যায় কিনা, এই নিয়ে কোনো ভাবনা রয়েছে কিনা? আপনি সঠিকই বলেছেন, বাংলা একাডেমির মূল কাজ হচ্ছে গবেষণা করা। আজকে অনুবাদ সাহিত্যের জন্য খুব বেশি জোর দেওয়া উচিত। আজকে সেলিনা হোসেনকে যতটা চেনে আজকে ইউরোপ এবং পূর্ব ইউরোপ কিংবা ইংরেজি ভাষাভাষীরা, আমার অন্য লেখককে কম চেনে। সৈয়দ শামসুল হককে যেভাবে চেনে, একমাত্র কারণ হচ্ছে অনুবাদ সাহিত্য। সেলিনা হোসেনের বই অনুবাদ করে বাইরে গিয়েছে এবং তার সমাদৃত হয়েছে। এবং বই শুধুমাত্র যে প্রিয় লেখকের বই কেনে তা কিন্তু না, মানে এটার সঙ্গে এটা যুক্ত করাটা ঠিক হবে না। যেমন পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে মাই স্ট্রাগল, যদি ইংরেজিতে বলি, সেটা হচ্ছে হিটলারের বই। 1932 সালে এই বইটি প্রথমে বিক্রি হয়েছে 1,28,000 আর 33 সালে 10 লক্ষ।
এবং হিটলার শুধু বইয়ের রয়্যালটি পেয়েছিলেন ৮০ লক্ষ পাউন্ড। এই যে তার মানে কি, মানুষ শুধু হিটলারকে পছন্দের ব্যাপার না, কিন্তু তার বিষয়টা জানতে চায়। মানুষের যে জানার যে আকতি, এটা কিন্তু এই আকতি কিন্তু মানুষের মধ্যে কিন্তু ছটফট করছে। আপনি দেখেন এইবার বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আপনি দেখেন সৈয়দ শামসুল হকের বীরগাথা বঙ্গবন্ধুর ব্রেইল পদ্ধতিতে যে বইয়ের উদ্বোধন, এবং আপনি দেখেন এবার ই বুকের যে চাহিদা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব মিলে বইমেলাটি মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার। এই জন্য প্রকাশকদের দায়িত্ব আছে, আর মানসম্পন্ন বই দরকার আছে। আপনি দেখবেন ৪,০০০ 4,৫০০ যে বই বিক্রি হয়, মানসম্পন্ন বই যদি হয় ৬০০ কিংবা ৪০০, এটাও অনেকে বলছেন অনেক মানে তুলনামূলক ভাবো। আপনি জানেন বইমেলা শুরুর আগে একটা গোল টেবিল হয়েছিল বাংলা একাডেমির আয়োজনে। সেই গোল টেবিলে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা বলেছিলেন যে কতটা চিটা বেরোচ্ছে ধান থেকে এটা বিষয় না, কতটা ধান চাল পেলাম এটা দেখার বিষয়। তা আমাদের এই যে ইতিবাচক ব্যাপারটি, কিন্তু আমি প্রকাশকদের একটু অনুরোধ করব, তারা আরও বেশি দায়িত্বশীল হবেন, মানসম্পন্ন ওষুধ কর্মের ল্যাঙ্গুয়েজ এডিটর রাখবেন, সাবজেক্ট এডিটর রাখবেন, যাতে বাংলা একাডেমিকে কিংবা আয়োজকদের যেই আয়োজন করুক না কেন তাদের জন্য হোঁচট খেতে না হয়। আর মানসম্পন্ন বই কিন্তু মানুষকে তার পাঠক পরিশীলিত করে, আগ্রহ, বইয়ের বিক্রি বাড়ায়। এবং বইয়ের যে কাগজের মান, আপনি দেখেন বাংলাদেশের লেখকের, আপনি দেখেন আমি কলকাতার বইমেলার থেকে বেশ কিছু বই কিনেছি, সেই বইগুলো কিন্তু যতটা মানসম্পন্ন তার চেয়ে বেশি হচ্ছে তাদের যে কাগজের মানটি। আমাদের উচিত সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে যে কর্ণফুলী পত্রিকা আছে, বইয়ের জন্য আলাদা কাগজ তৈরি। কিন্তু আমরা কিন্তু দেশের বাইরে কিন্তু আমরা দেখতে পাই যে বহির্বিশ্বে কিন্তু পেপার ব্যাগ যেটি বই থাকে সেটির বইয়ের বিক্রিও কিন্তু যথেষ্ট। আপনি দেখেছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিনবার জন্য কত লম্বা লাইন। আপনি যদি ৪টা ৫টার পরে যদি গিয়েছেন, আপনি কিন্তু অসমাপ্ত আত্মজীবনী পাননি। এই যে ব্যাপারগুলো মানুষকে কিন্তু বইয়ের দিকে ধাবিত করছে, এবং যত বলুক যে প্রযুক্তি আমাদেরকে বই বিমুখ করছে, তাহলে কিন্তু প্রায় ৫০ কোটি টাকার বই বিক্রি হয় না। সুভাষ সিংহ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, আমরা অমর একুশে গ্রন্থমেলার আয়োজন এবং বইয়ের বিক্রি নিয়ে কথা বলছিলাম একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সুভাষ সিংহ রায়ের সঙ্গে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চুলার অনিরাপদ সংযোগ, অন্ন সেবা সংস্থা দ্বারা গ্যাস লাইনের ক্ষতি ও বিদ্যুতের খোলা তারের কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে, এমন আশঙ্কা নগরবিদদের। তারা বলছেন স্বয়ংক্রিয়ভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়, কোনো ব্যবস্থা না থাকায় ভূমিকম্পের সময় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার আশ্বাস তিতাস কর্তৃপক্ষের। বিস্তারিত দেখুন মিজানুর রহমান খবিরের প্রতিবেদনে। সারা দেশে প্রায় প্রতি বছরই গ্যাস লাইনের বিভিন্ন ত্রুটির কারণে ছোট বড় দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন মূল সংযোগ থেকে বাসাবাড়িতে নেওয়া লাইনগুলো তৈরি হয় তুলনামূলক নিম্নমানের পাইপ দিয়ে, তাই সামান্য আঘাতেই এগুলোতে লিকেজ ভেঙে বা বেঁকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। পেট্রোবাংলার 6টি কোম্পানির বৈধ সংযোগের পাশাপাশি সবগুলো সরবরাহ প্রতিষ্ঠানে রয়েছে বিপুল সংখ্যক অবৈধ ব্যবহারকারী। নিয়মিত তদারকি না থাকায় সব সংযোগই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য বিশেষজ্ঞদের। চুলা খুলে নতুন করে চুলা স্থাপন করে, এই সময়ে আমার ধারণা তারা সঠিক মিস্ত্রি বা সঠিক ম্যান পাওয়ার নিয়োগ দিয়ে এই কাজগুলি করান না। তিতাস পরিকল্পিতভাবে নকশা প্রণয়ন করে সেই নকশা কাঠামো অনুযায়ী পুরো কার্যক্রমটা করেনি। ভূকম্পন অনুভূত হলে এই গ্যাসের লাইনগুলো রাইজারের গোড়ায় অথবা চুলার গোড়ায় ছুটে যেতে পারে, এবং সেই ছুটার পাশাপাশি বৈদ্যুতিক লাইনগুলো যেহেতু উন্মুক্ত, এগুলো স্পার্ক তৈরি করতে পারে, তাহলে একটি অনেক অগ্নিকাণ্ডের ঘটনা তৈরি হতে পারে। খোলা তারে বিদ্যুৎ সরবরাহ ও গ্যাসের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করা আপাতত সম্ভব নয়, তাই ভূমিকম্পের সময় গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করাই তুলনামূলক সহজ সমাধান বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বিষয়টি তিতাসেরও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যদি ভূকম্প বেশি অনুভূত হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিন্তু তার কার্যক্রমের দিক থেকে এতটুকু তা এগোয়নি। এর ফলে ভালনারেবিলিটি কিন্তু রয়েই গেল। স্বয়ংক্রিয়ভাবে বন্ধের জন্য যেটা বলা হয়েছিল সেসমিক শাট আপ ভালভ, এই জিনিসগুলো কি এখন সংযোজন করতে হবে, সেটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। এগুলো সংগ্রহের ব্যাপারে প্রক্রিয়াটাও চলমান আছে। দুর্ঘটনা রোধে সরবরাহ লাইন নিয়মিত তদারকি, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা জোরদার এবং গ্রাহক পর্যায়ে সেবার মান ও সচেতনতা আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। গত 20 বছরে বগুড়া জেলায় বিপুল পরিমাণ রেলের জায়গা বেদখল হয়ে গেছে। প্রভাবশালীরা এসব জায়গা দখল করে বাড়িঘর ও মার্কেট নির্মাণ করেছেন।
কেউ আবার বিক্রি করেছেন অন্যের কাছেও। বেহাত হয়ে যাওয়ায় রেলের এসব জমি জায়গা উদ্ধারে নেই কোনো কার্যকর ব্যবস্থা। রেলের ভূসম্পত্তি বিভাগের স্থানীয় কর্মকর্তা বলছেন, লোকবলের অভাবে উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না। রবিউল ইসলামের ছবিতে মাজিদুর রহমানের প্রতিবেদন। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে সোনাতলা পর্যন্ত রেল লাইন রয়েছে 73 কিলোমিটার। জমি রয়েছে 1292 একর। এর মধ্যে রেলের অপারেশনের কাজে ব্যবহার হয় মাত্র 343 একর। বাকি জমি কিছু লিজ দেওয়া হলেও বেশিরভাগ জমি রয়েছে বেদখলে। শহরে জামিলনগরে মূল্যবান 7 একর জমিতে রয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর। দখলদারদের অভিযোগ, জহুরুল সহ 3 প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে তাদের কাছে জমি হস্তান্তর করেছে। আমি জহুরুল আর দোয়েলের কাছ থেকে এই জায়গাটা নিছি, ওরা আমাকে এভাবেই দিছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যেটা রেলের জায়গা। আমি 3 মাস হলে ভাড়া নিছি, রানার জায়গা, এখন রেলের জায়গা না কার জায়গা আমি জানি না। জায়গাটা ওই যে জহুরুল ভাই ছিল, উনি আমার কাছে স্থাপনা বাবদ অল্প কিছু টাকা নিছে। তবে জহুরুলের দাবি, রেলের কোনো জায়গা তিনি বিক্রি করেননি। না না, আমি কেন টাকা নেব? আমার তো জায়গাই নয়, এটা আমার জায়গা নয়, তো আমি টাকা নেব কেন? রেলের জায়গা বেচা যায় না, টাকাও নেওয়া যায় না। এলাকাবাসীর দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক। আবির ম্যাচ আছে, দোকানপাট যত আছে রাস্তাঘাট সব রেলের জায়গা। এই জমিগুলার আবার উচ্ছেদ করা হোক এবং উদ্ধার করা হোক, সরকার ট্যাক্স পাক, খাজনা পাক, এটা আমরা এলাকা হিসেবে আমরা দাবি। রেলের ভূমি সংশ্লিষ্টরা জানালেন, জনবল অভাবে সময় মতো উচ্ছেদ অভিযান করা যাচ্ছে না। যেখানে যে সংবাদ পাচ্ছি আমরা উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছি, প্রতি মাসে 2-3টা করে উচ্ছেদ প্রক্রিয়া চলমান। লোকবল বেশি হলে যে আমাদের সমস্যা সমাধান করা সহজ। বগুড়া রেলওয়ের কাচারি অফিসের তথ্য মতে প্রতি বছর এ জেলা থেকে লিজের জমি থেকে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আয় হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের অর্থনীতির আকার $150 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। গতকাল রাতে রাজধানীর হোটেল রেডিসনে CAPM ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্সের উদ্বোধন অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে CAPM এর চেয়ারম্যান মাহবুব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান বলেন, CAPM ভেঞ্চার দেশের অর্থনীতি ও পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া গতিশীল অর্থনীতির জন্য সর্বস্তরে আর্থিক সেবা পৌঁছাতে হবে বলেও জানান গভর্নর। ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। সাস্টেনেবল গ্রিন প্রসপ্যারিটি, আগামী দিন হবে এক সবুজ দিন এবং সবুজ অর্থায়নটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়ন। দেশের গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজন উৎপাদনমুখী সব খাতে পর্যাপ্ত অর্থায়ন এবং সর্বস্তরের জনগোষ্ঠীর দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছানো। দেশের তৈরি পোশাক শিল্পের কল্যাণে দক্ষ জনশক্তি গড়ে তোলার সঙ্গে জরুরি ভিত্তিতে দরকার প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন, আর এতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন ব্যবসায়ীরা। গতকাল বিকালে গুলশানের একটি হোটেলে BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন আলোচকরা। পোশাক শিল্পের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আয়োজিত সেমিনারে BUFTর উপাচার্য ডক্টর সৈয়দ মাসুদ হোসেন বলেন, শুধু দক্ষ শ্রমিক তৈরি নয়, মালিকপক্ষকে দক্ষ ব্যবস্থাপক তৈরিতেও মনোযোগী হতে হবে। পার্কিং এর জন্য রাখা বেসমেন্টে গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী 1 মাসের মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় রাজুককে দায়ী করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বাড়ির মালিকদের পার্কিং এর জন্য জায়গা রাখতে বাধ্য করা হবে। অন্যদিকে আবাসিক এলাকাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান মুক্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে ধানমন্ডি থেকে এসব প্রতিষ্ঠান উচ্ছেদের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল সহ ঢাকার 2 সিটি কর্পোরেশনের আবাসিক এলাকায় গড়ে উঠেছে 6000-এর বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসবের আবার 4 ভাগের 3 ভাগই অনুমোদনহীন। তাই বসবাসের জন্য গড়ে তোলা আবাসিক এলাকা যেমন হারিয়েছে তার আবাসিক রূপ, তেমন যানজট সহ নানা সমস্যায় নাকাল নগরবাসী। এমন পরিপ্রেক্ষিতে আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবসা পরিচালনা বিষয়ে করণীয় ঠিক করতেই ব্যবসায়ীদের নিয়ে সোমবার আলোচনায় বসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি যদি একটা হাসপাতাল আজকে এখানে করি 300 বেডের, তারপরের দিন এটা সেটা এটা সেটা এটা সেটা আপনারা নানান সমস্যা তৈরি করবেন, বলবেন যে এটা হয় নাই, এখান দিয়ে হয় নাই। সে রাজক দেখে না কেন 5 কাঠা বিল্ডিং এ 20 তলা বিল্ডিং হয়। উত্তরায় কোনো হসপিটালের জন্য কোনো জায়গা রাখা হয় নাই, কোনো কাঁচা বাজারে কোনো জায়গা নাই।
আজকে এই রোডের মাথায় কিছু দোকান বসে, পুলিশ এবং কিছু লোকজনের যোগসাজশে কয়দিন চলে, তারপরে আবার পুলিশ পিটান শুরু করে, জনগণ মার খায়, ওই দোকানদারও মার। আবাসিক এলাকায় কি কি থাকা দরকার এটা যদি আপনারা আমাদেরকে একটা পলিসি দিয়ে নির্ধারণ করেন। পার্কিং এর জায়গায় গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে 1 মাসের সময় বেঁধে দেন মেয়র আনিসুল হক। আর ধানমন্ডিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান মুক্ত ঘোষণার দাবি জানান দক্ষিণের মেয়র সাইদ খোকন। আমাদের ধানমন্ডি এলাকাতে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 2টা কমার্শিয়াল অফিস, 4টা হয়তো বাসাবাড়ি। সেই অফিসগুলোকে কিন্তু আমরা উচ্ছেদ করে দিতে পারি। আমার মনে হয় না এজন্য খুব একটা বেশি আপনার ডিসকাশনের প্রয়োজন রয়েছে। যারা বেসমেন্টে ব্যবসা করছেন দয়া করে বেসমেন্ট খালি করে ফেলুন, আমাদের যেন ভাঙতে না হয়। আমরা কিন্তু ভেঙে দেব যদি খালি না করেন, এবং আগামী 1 মাসের মধ্যে দয়া করে বেসমেন্ট খালি করে ফেলবেন। রাজধানীর এসব নানা অব্যবস্থাপনার জন্য রাজুককে দায়ী করে পূর্তমন্ত্রী বলেন, বাড়ির মালিকরা পার্কিং এর জায়গা না রাখলে তাদের বাধ্য করা হবে। একটা এলাকা দেখলাম পুরো আপনার গাড়ির একটা শোরুম। হাউ ক্যান ইট বি? পারমিশন নিয়েও যারা পার্কিং রাখে নাই তাদেরকে অবশ্যই আমরা বাধ্য করব পার্কিং এর ব্যবস্থা রাখার জন্য। মন্ত্রী বলেন, শুধু ধানমন্ডি নয়, গুলশান, বনানী, বারিধারা সহ আবাসিক এলাকাগুলো থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নীতি নির্ধারকরা ফলপ্রসূ পদক্ষেপ না নিলে আবারও ঝুঁকির মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। সাংহাইতে G20 সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং ব্যাংকের গভর্নরদের বৈঠকে আরও জানিয়েছেন, আর এমন ফলপ্রসূ পদক্ষেপ নিতে হবে দ্রুতই। G20 সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিদের জানাতে চাই, নীতি নির্ধারকরা যদি দ্রুতই কোনো পদক্ষেপ না নেয় তাহলে বিশ্ব অর্থনীতি আবারও ঝুঁকির মুখে পড়তে পারে। পুনর্গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সাংহাইতে আনুষ্ঠানিকভাবে প্রধান কার্যালয় স্থাপনের জন্য ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কুন্দাপুর ভামান কামাতের সাথে চুক্তি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। G20ভুক্ত সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং গভর্নরদের বৈঠকে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষরের পর ওয়াং ই বলেন, শুধু ব্রিক্স সদস্যভুক্ত দেশ নয়, উন্নয়নশীল সব দেশই যেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্য নিতে পারে, সেজন্য এ ধরনের চুক্তি জরুরি। পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক সব বিষয়গুলো পুনর্গঠন এবং উন্নয়নে এই ব্যাংক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। এপ্রিলে বিভিন্ন পরিবেশ বান্ধব প্রকল্পের জন্য ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াকে ঋণ দেওয়ার কথা রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের। গেল বছর ব্রিটিশ এয়ারওয়েজের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ আইএজির মুনাফা বেড়েছে 65%। জ্বালানি তেলের দাম কম থাকলে চলতি বছরে 91 কোটি ইউরো বাড়তি মুনাফার প্রত্যাশা রয়েছে প্রতিষ্ঠানটির। গেল বছর আইএজির মুনাফা হয়েছে $2,300 কোটি, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি। পর্যটকের সংখ্যা বাড়ে এবং জ্বালানির দাম কমায় গেল বছরে মুনাফা হয়েছে আইএজির। চলতি বছর মুনাফা $3,200 কোটি প্রত্যাশা কর্তৃপক্ষের। জ্বালানির দরপতনে গেল বছর মুনাফা হয়েছে অনেক ইউরোপীয় এয়ারলাইন্সেরও। দর্শক, এবারে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবরাখবর জানতে। আমরা এখন চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখতে পাচ্ছি ডিএসসিএক্স ধন সূচকের অবস্থান বেড়েছে, কিছু পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,511 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্য সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 1 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 1098 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 1 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 1721 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিতে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 5 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি দাম বেড়েছে এখনো পর্যন্ত 32টির, কমেছে 12টির এবং অপরিবর্তিত রয়েছে 7টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন দেখে নেব টপ 20 শেয়ারের অবস্থা। দেখতে পাচ্ছি তালিকার প্রথম অবস্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য 25 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন হয়েছে 25 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 24 টাকা 80 পয়সা। ওরিয়ন ফার্মা রয়েছে টপ 20 শেয়ারে, দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 40 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন হচ্ছে 40 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 39 টাকা 90 পয়সা। লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে শেয়ারটির এখন 40 টাকা 60 পয়সায়, সর্বোচ্চ লেনদেন মূল্য 40 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 40 টাকা 30 পয়সা। বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 204 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 205 টাকায় এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি 204 টাকা 50 পয়সায়। অন্যদিকে ওয়াটার সিরামিক্স লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারে, দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে শেয়ারটির এখন পর্যন্ত 187 টাকায় এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে 189 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 179 টাকা।
কাশেম ড্রাইসেল রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 105 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 106 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য শেয়ারটির 105 টাকা 10 পয়সা। অন্যদিকে জাহিন স্পিনিং রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 25 টাকা 80 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির 25 টাকা 80 পয়সাতেই এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 25 টাকা 30 পয়সা। বিডি ল্যাম্পস রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 240 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 245 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 239 টাকা। ওয়ান ব্যাংক লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 15 টাকা 50 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 15 টাকা 50 পয়সাতেই এখনো পর্যন্ত শেয়ারটির এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 15 টাকা 50 পয়সায়। অন্যদিকে আইটিসি রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে 49 টাকায়। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির 49 টাকা 90 পয়সায় এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 48 টাকা 90 পয়সায়। সিঙ্গার বিডি রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 185 টাকা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির 186 টাকা 90 পয়সা। অন্যদিকে সর্বনিম্ন লেনদেন মূল্য হয়েছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 183 টাকা। এমআরএল ওয়ার্ল্ড রয়েছে টপ 20 শেয়ারের 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 51 টাকা 50 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির 51 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 51 টাকা 50 পয়সা। প্রিমিয়ার সিমেন্ট রয়েছে টপ 20 শেয়ারের 13তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 99 টাকা 50 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির এখনো পর্যন্ত 99 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 99 টাকা 50 পয়সায়। সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ 20 শেয়ারের 14তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 37 টাকা 10 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির 38 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 37 টাকা 10 পয়সা। অন্যদিকে গোল্ডেন সান রয়েছে টপ 20 শেয়ারের 15তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 29 টাকা 80 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির 29 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 29 টাকা 80 পয়সা। গ্রামীণ ফোন রয়েছে টপ 20 শেয়ারের 16তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 250 টাকা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 10 পয়সা বেশি, অর্থাৎ 250 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটির 249 টাকায়। অগ্রণী রয়েছে টপ 20 শেয়ারের অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে টপ 20 শেয়ারের 17তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 14 টাকা 80 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য 14 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 14 টাকা 80 পয়সা অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে জিপিএস ইস্পাত রয়েছে টপ 20 শেয়ারের 18তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 48 টাকা 90 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 48 টাকা 90 পয়সা এবং সবশেষ সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 47 টাকা 90 পয়সা। অন্যদিকে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে 19তম অবস্থানে এবং ইফাদোসকে দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের একদম শেষে, অর্থাৎ 20তম অবস্থানে। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। পদ্মা সেতুতে এখনো পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই 2টি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। চুলার অনিরাপদ সংযোগ, বিদ্যুতের খোলা তার সহ বিভিন্ন কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবেলার আশ্বাস কর্তৃপক্ষের। বগুড়ায় রেলের জায়গা দখলের অভিযোগ, স্থাপনা নির্মাণ সহ জমিও বিক্রি করছেন প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযানে লোকবল নেই অজুহাত কর্তৃপক্ষের। এবং এবার পরিচিত লেখকের পাশাপাশি নতুনদের বই বিক্রি নিয়ে খুশি প্রকাশকরা। মাসব্যাপী মেলা শেষে জানালেন বিক্রি হয়েছে 42 কোটি টাকার বই। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।